সুপ্রিয় দর্শক, আপনি জানেন কি আয় বর্ষ ও কর বর্ষের মধ্যে কি পার্থক্য আছে? করযোগ্য আয় না থাকলেও কাদের জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, অথবা বিলম্বে রিটার্ন দাখিল করলে কিভাবে কর দায় ও বিলম্ব সুদ পরিগণনা করতে হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনাদের সাথে আছে আমি রাজন কুমার দেবনাথ, কর আইনজীবী, মেম্বার, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। সবাইকে sdttacademy.com এর পক্ষ থেকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় 24-25 কর বর্ষে আনীত সংশোধনী সহ আয়কর আইন 2023, আয় বর্ষ, কর বর্ষ, আয়কর রিটার্ন যাদের জন্য দাখিল বাধ্যতামূলক, রিটার্ন দাখিলের পদ্ধতি, রিটার্ন দাখিলের সময়, কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা ও বিলম্বে রিটার্ন দাখিলের জন্য জরিমানা, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। উপস্থাপনায় আছে আমি রাজন কুমার দেবনাথ, প্রতিষ্ঠাতা পরিচালক sdttacademy.com, মেম্বার হিসেবে আছি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। ধন্যবাদ। আয়কর আমাদের জানতে হবে, আয়কর কি? আয়করটা কি আমরা জানবো। আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্তার আয় বা লভ্যাংশের উপর প্রদেয় কর। আয়কর আইন 2023 অনুযায়ী কর অর্থ আয়ের উপর প্রদেয় কর এবং যে কোনো অতিরিক্ত কর, অতিরিক্ত মুনাফা কর, দণ্ড কর, সুপার কর, জরিমানা, সুদ, ফি অথবা এই আইনের অধীন অন্যবিধ আরোপযোগ্য বা পরিশোধযোগ্য অর্থ উহার অন্তর্ভুক্ত হইবে। অন্যভাবে বলা যায় যে কর হচ্ছে রাষ্ট্রের সকল জনসাধারণের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ। অর্থাৎ আপনি আয়ের উপর যে করটা প্রদান করেন সাধারণভাবে সেটা হচ্ছে আয়কর, কিন্তু আপনি যদি বিলম্বের কারণে, কোনরূপ পেনাল্টির কারণে যদি কোনো অতিরিক্ত টাকা আপনি প্রদান করে থাকেন তখন সেটাকেও কর বলা হচ্ছে। আয় বর্ষ এবং কর বর্ষ, এই দুটো বিষয় আমাদের ভালো করে জানা প্রয়োজন। আয় বর্ষ কি? আমরা জানি একটি বছরের 1 জুলাই হতে শুরু করে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত সময়কে আমরা আয় বর্ষ হিসেবে অভিহিত করি। ফাইন্যান্সিয়াল ইয়ার বলা হয় অথবা আয় বছর বলা হয় বা অ্যাকাউন্টিং পিরিয়ড বলা হয়। আয়কর আইন অনুযায়ী একটি নির্দিষ্ট বছরের আয়ের উপর ঠিক তার পরবর্তী বছরে আয়কর ধার্য করা হয়। যে আর্থিক বছরের আয়ের উপর আয়কর ধার্য করা হয় তাকে আয় বর্ষ বলে, আর যে আর্থিক বছরে আয়কর নির্ধারণ করা হয় তাকে কর বর্ষ বলে। অর্থাৎ আপনার আয় বর্ষ সমাপ্তির পর আপনি আপনার মোট আয়ের হিসাব করবেন এবং সেই আয়ের উপর কত কর দিতে হবে সেটা নির্ণয় করবেন। অর্থাৎ আয় বছর যদি পার না হয় তখন তো আপনি সেই হিসাবটা করতে পারবেন না। তাই আয় বর্ষটা শেষ হওয়ার পরে আপনাকে কর বর্ষ নির্ণয় করতে হবে। উদাহরণস্বরূপ 1 জুলাই 2023 হতে 30 জুন 2024 হিসাবকালের আয় বর্ষ হচ্ছে, উদাহরণস্বরূপ 1 জুলাই 2023 হতে 30 জুন 2024 হিসাবকালের আয় বর্ষ হচ্ছে 2023-24 এবং কর বর্ষ হচ্ছে 2024-25। আয়কর রিটার্ন আয়কর রিটার্ন আসলে কি? আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন কারা দাখিল করবেন? আয়কর আইন 2023-এর ধারা 166-তে বলা হচ্ছে, প্রত্যেক ব্যক্তি সংশ্লিষ্ট আয় বর্ষের জন্য রিটার্ন দাখিল করবেন যদি সংশ্লিষ্ট আয় বর্ষে তার আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে, সংশ্লিষ্ট আয় বর্ষের অব্যবহৃত পূর্ববর্তী 3 বছরের মধ্যে কোনো বছর তার কর নির্ধারণ করা হয়, উক্ত ব্যক্তি একটি কোম্পানি, কোনো শেয়ার হোল্ডার পরিচালক বা কোনো কোম্পানির শেয়ার হোল্ডার কর্মচারী, কোনো ফার্মের অংশীদার, কোনো ব্যক্তি সংঘ, কোনো ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপকের পদধারী কোনো কর্মচারী, কোনো গণকর্মচারী হন বা কোনো অনিবাসী হন যাহার বাংলাদেশে স্থায়ী স্থাপনা রহিয়া আছে। উক্ত ব্যক্তি কেবল দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান ব্যতীত সংশ্লিষ্ট আয় বর্ষে এরূপ কোনো আয় প্রাপ্ত হন যাহা অংশ 6-এর প্রথম অধ্যায়ের অধীন কর অব্যাহতি বা হ্রাসকৃত কর হার সুবিধাপ্রাপ্ত। ধারা 261 অনুসারে করদাতা হিসাবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি বা উক্ত ব্যক্তির ধারা 264 অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা রহিয়াছে। অর্থাৎ আপনার যদি কোথাও রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা থাকে তবে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। এক্ষেত্রে আপনাকে কর পরিশোধ করার বাধ্যবাধকতা নেই, তবে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। যদি
আয়কর রিটার্ন দাখিল করা না হয়, তবে আপনি সংশ্লিষ্ট খাতের প্রায় 51টি খাত আছে, সেই সমস্ত সংশ্লিষ্ট খাতের যে সুবিধা, সেই সুবিধা আপনি নিতে পারবেন না, অর্থাৎ সরকারি সেই সমস্ত সুবিধা সমূহ আপনি নিতে পারবেন না। যাদের জন্য আয়কর রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে, এক্ষেত্রে আয়কর নির্দেশিকায় 51টি খাতের কথা বলা আছে। উল্লেখযোগ্য খাতগুলো নিয়ে আলোচনা করা হবে। সরকারি বা গণকর্মচারীর বেতন ভাতাতি প্রাপ্তিতে আপনি যদি ক্রেডিট কার্ড পেতে চান, করযোগ্য আয় নেই কিন্তু 20 লক্ষাধিক টাকার বেশি ঋণ নিতে ইচ্ছুক, সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স পেতে ও নবায়ন করতে, গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে, এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখতে, সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে। আপনি যদি 5 লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয় হিসাব খুলতে চান, আপনি যদি 10 লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলায় ও বহাল রাখতে চান, 5 লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়, এছাড়াও পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে রাজউক, সিডিএ, কেটিএ, আরডিএ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সময় সময় সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিল কালে, অর্থাৎ আপনাকে এই সমস্ত খাতে অবশ্যই অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এছাড়াও আরো অনেকগুলি খাত রয়েছে, আপনারা ধারা 166-তে গেলে পাবেন অথবা আয়কর নির্দেশিকায় গেলে পাবেন। আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি, বর্তমানে আয়কর রিটার্ন দাখিলের দুটি পদ্ধতি, রিটার্ন দাখিলের একটি পদ্ধতি প্রচলিত আছে, কিন্তু একাধিক ক্যাটাগরি আছে। বর্তমানে আয়কর রিটার্নের একটি পদ্ধতি প্রচলিত আছে। আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি, বর্তমানে আয়কর রিটার্ন দাখিলের একটি পদ্ধতি প্রচলিত আছে, যথা স্বনির্ধারণী রিটার্ন, অর্থাৎ একটি পদ্ধতি বর্তমানে আছে, আপনি নিজের রিটার্ন নিজেই পূরণ করতে পারবেন, সেটার নাম হচ্ছে স্বনির্ধারণ। স্বনির্ধারণী রিটার্ন সম্পর্কে আয়কর আইন 2023-এর ধারা 180-তে এর বিস্তারিত বর্ণনা রয়েছে। ধারা 169, 173 এবং 174-এর সকল বিধান পরিপালন পূর্বক দাখিলকৃত রিটার্ন স্বনির্ধারণী রিটার্ন হিসেবে গণ্য হবে এবং এই পদ্ধতিতে দাখিলকৃত রিটার্নে ব্যক্তির আয়, কর ও অন্যান্য দায় নির্ধারণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে। ধারা 180 স্বনির্ধারণী রিটার্ন সম্পর্কে আরো বলা হয়েছে, কোনো ব্যক্তি কর্তৃক এই ধারার অধীন কোনো করবর্ষের জন্য স্বনির্ধারণী রিটার্ন দাখিল করা হইলে এই আইনের অধীন তাহার আয়, কর ও অন্যান্য দায় নির্ধারিত স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি উক্ত রিটার্ন ক ধারা 169 রিটার্ন দাখিলের সাধারণ নিয়মাবলী এ উল্লেখিত সকল বিধান পরিপালন পূর্বক দাখিল করা হয়। খ ধারা 173 রিটার্ন দাখিলের তারিখের বা উহার পূর্বে আয়কর ও সাবসাস পরিশোধ সংক্রান্ত ধারা এবং ধারা 174 কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা, এই উল্লেখিত সকল বিধান পরিপালন পূর্বক কর পরিশোধ করা হয়। তবে শর্ত থাকে যে ধারা 169-এ উল্লেখিত বিধানাবলী পরিপালন না করিয়া কোনো রিটার্ন দাখিল করা হইলে তাহা সাধারণ রিটার্ন বলিয়া গণ্য হইবে। অর্থাৎ আপনি যদি স্বনির্ধারণী রিটার্ন দাখিলের যে সাধারণ যে নিয়মটুকু আছে সেটা যদি পরিপালন না করে আপনি রিটার্ন দাখিল করেন, তবে উক্ত রিটার্নটি সাধারণ রিটার্ন বলে গণ্য হতে পারে। এছাড়া স্বনির্ধারণী রিটার্ন সম্পর্কে আরো যা যা বলা আছে, উপধারা 2-এ উপধারা 1-এর অধীন রিটার্ন দাখিল করিবার পর যদি করদাতা কর্তৃক পরিলক্ষিত হয় যে তাহার দাখিলকৃত রিটার্নে প্রদর্শিত আয় বা দাবিকৃত কর অব্যাহতি বা ক্রেডিট বা অন্য কোনো কারণে এই আইনের অধীন প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয় নাই বা সঠিক অঙ্কে পরিশোধিত হয় নাই, তাহলে তিনি একটি লিখিত বিবৃতিতে কারণ উল্লেখপূর্বক সংশোধিত রিটার্ন দাখিল করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে করদাতাকে উক্ত সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে কর ও অন্যান্য অঙ্ক যাহা কম পরিগণনা করা হইয়াছিল বা কম পরিশোধ করা হইয়াছিল উহা এবং এইরূপ পরিমাণের উপর মাসে 5 ভাগ বা 5% হারে সরল সুদ পরিশোধ করিতে হইবে। উপধারা 3 উপধারা 2-এর অধীন নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোন সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না। ক উপধারা 1-এর অধীন রিটার্ন দাখিল করিবার তারিখ হইতে 180 দিন শেষ হইবার পর
সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর বা মূল রিটার্নটি ধারা 182 এর অধীনে অডিটের জন্য নির্বাচিত হইবার পর, অর্থাৎ যদি এই বিষয়গুলি ঘটে থাকে তবে আপনি আপনার স্বনির্ধারিত রিটার্নটি যদি আপনি ভুল করে থাকেন তবে পুনরায় সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন না। এই বিষয়গুলি যদি সামনে না আসে তবে আপনি 180 দিনের মধ্যে সংশোধিত রিটার্ন একটি আবেদনপত্রের মাধ্যমে দাখিল করতে পারবেন। স্বনির্ধারণী রিটার্নে আরো কিছু বিষয়, মূল বিষয়গুলি হচ্ছে একজন একজন স্বাভাবিক করদাতার ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা হইবে না যদি করদাতা এইরূপ খাত হইতে আয় প্রদর্শন করেন যাহা কর অব্যাহতি প্রাপ্ত নহে এবং প্রদর্শিত আয় করমুক্ত সীমা অতিক্রম করে। খ, প্রারম্ভিক মূলধনের 20% এর নিম্নে নহে এইরূপ পরিমাণ আয় প্রদর্শন করেন। গ, রিটার্ন দাখিল করিবার সময় বা তৎপূর্বে নিয়মিত কর হারে পরিগণিত কর ও অন্যান্য প্রযোজ্য অঙ্ক পরিশোধ করেন। প্রদর্শিত ব্যবসায়ের অস্তিত্ব সম্পর্কিত প্রমাণাদি দাখিল করেন। সংশ্লিষ্ট কর বর্ষে সংশ্লিষ্ট কর দিবসের মধ্যে দাখিল করেন এবং লিখিতভাবে উল্লেখ করেন যে দাখিলকৃত রিটার্নটি বকেয়া রিটার্ন নয়, সাধারণ রিটার্ন। আমরা আগেই আলোচনা করেছি ধারা 169 এর বিধান পরিপালন না করে কোনো রিটার্ন দাখিল করা হলে তা সাধারণ রিটার্ন বলে গণ্য করা হয়। ধারা 183 রিটার্নের ভিত্তিতে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ, অর্থাৎ রিটার্নের ভিত্তিতে, অর্থাৎ আপনি যে রিটার্নটা জমা দিয়েছেন সেই রিটার্ন কে বেজ করে ডিসিটি মহোদয় চাইলে আপনার কর নির্ধারণ করতে পারেন। কোনো করদাতা ধারা 166, 212 বা 175 এর অধীন কোন রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিল করিলে বা দাখিলের যোগ্য হইলে বা ধারা 182 এর উপর উপধারা 12 অনুযায়ী কর নির্ধারণের যোগ্য হইলে বা এই আইনের বিধানানুযায়ী কোন কর বা অন্য কোনো অঙ্ক পরিশোধের যোগ্য হইলে উপকর কমিশনার এই ধারার অধীন সংশ্লিষ্ট রিটার্নের বা দলিলাদির ভিত্তিতে কর বা অন্য কোনো অঙ্ক নির্ধারণ করিতে পারিবেন। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে রিটার্ন সাবমিট না করেন, আপনি যদি কর ফাঁকি দিয়ে থাকেন অথবা সঠিকভাবে আয় নিরূপণ করে না থাকেন, আপনি যদি ক্যালকুলেশনে ভুল করে থাকেন, তখন সম্মানিত উপকর কমিশনার মহোদয় আপনার রিটার্নটি যাচাই বাছাই করে কর নির্ধারণ করতে পারবেন। কর দিবস আয় বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের 30তম দিন কর দিবস হিসেবে বিবেচিত হয়। তবে পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয় বর্ষ শেষ হইবার পরবর্তী 30 জুন তারিখ, তার মানে এখানে দুটো বিষয় আছে। আপনি যদি কখনোই রিটার্ন দাখিল না করে থাকেন তবে আপনার আয় বর্ষ শেষ হবার পরবর্তী 30 জুন, তখন আর নভেম্বর কর দিবস হিসেবে 30 নভেম্বর কর দিবস হিসেবে বিবেচিত হবে না। রিটার্ন দাখিলের সময় ধারা 171 প্রত্যেক করদাতাকে কর দিবসের মধ্যে বা এর পূর্বে রিটার্ন দাখিল করতে হবে। অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত যে সময়সীমা আছে এর মধ্যেই আপনাকে রিটার্ন দাখিলের সময় নির্ধারণ করতে হবে। আইন অনুযায়ী এর পরে রিটার্ন দাখিল করতে গেলে আপনাকে জরিমানা দিতে হবে। রিটার্ন দাখিলের জন্য নোটিশ, আপনি যদি সঠিক সময়ের মধ্যে রিটার্ন সাবমিট না করে তখন কর কর্তৃপক্ষ আপনাকে 172 ধারার অধীনে লিখিত নোটিশ দিতে পারবে। আপনি যদি কর দিবসের মধ্যে রিটার্ন সাবমিট না করেন, অর্থাৎ দেরিতে রিটার্ন সাবমিট করেন, আপনি যদি কর দিবসের মধ্যে রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হন অথবা আপনি কোনো কারণে কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করছেন, সেক্ষেত্রে কিভাবে আপনার কর পরিগণনা করা হবে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে খুব মনোযোগের সাথে শুনতে হবে এবং আইনগুলি রপ্ত করতে হবে। এই সম্পর্কে ধারা 174 বলা আছে কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা সংক্রান্ত ধারা। ঠিক আছে, প্রতিস্থাপিত ধারা 174 অনুযায়ী, অর্থাৎ এটা সংশোধিত, প্রতিস্থাপিত ধারা 174 অনুযায়ী ধারা 166 এর অধীন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এরূপ কোনো করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে এই আইনের অন্যান্য বিধানের অধীন উদ্ভূত দায় অক্ষুণ্ণ রেখে নিম্নবর্ণিত নিয়মে করদাতার কর নির্ধারণ ও প্রদেয় হবে। যথা ক ইকুয়াল টু, এটা হচ্ছে একটা ইকুয়েশন, ক ইকুয়াল টু খ যোগ প্রথম ব্র্যাকেট খ বিয়োগ গ প্রথম ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে ইন্টু ঘ ইন্টু 0.02, যেখানে ক হচ্ছে মোট প্রদেয় করের পরিমাণ, অর্থাৎ আপনি
কর দিবস পরবর্তী সময়ে যে রিটার্ন দাখিল করছেন সে কারণে আপনার কি জরিমানা হয়েছে, কতটুকু বিলম্ব সুদ হয়েছে, সেটা হিসাব নিকাশ করে আপনার কত টাকা কর পরিশোধ করতে হবে সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে। খ হচ্ছে করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করলে মোট যে পরিমাণ কর পরিশোধ করতেন সে অঙ্ক। তবে এক্ষেত্রে কোনো প্রকার কর অব্যাহতি প্রযোজ্য না হলে যে রূপে কর পরিগণনা করা হতো সেই রূপে কর পরিগণনা করতে হবে। ন্যূনতম কর, সারচার্জ ও সরল সুদ ব্যতীত এই আইনের অধীন প্রযোজ্য বা ধার্যকৃত অন্য কোনো জরিমানা অঙ্ক এর অন্তর্ভুক্ত হবে না। গ উক্ত আয় বর্ষে করদাতা কর্তৃক পরিশোধিত অগ্রিম কর ও উচ্চ করের সমষ্টি। খ নিম্ন বর্ণিত রূপে নির্ধারিত মাসের সংখ্যা, যথা কর দিবস অতিক্রান্ত হবার পর মাসের সংখ্যা অনধিক 24 মাস হবে। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো কর দিবস আপনি কর দিবসে রিটার্ন জমা দিতে আপনি ব্যর্থ হয়েছেন, কিন্তু দেখা গেল আপনি 4 বছর পরে জমা দিবেন কিংবা 5 বছর পরে জমা দিবেন। এক্ষেত্রে বলা হচ্ছে সেই জরিমানা বা বিলম্ব সুদের মাস পরিগণনার মাস 24 মাসের বেশি হতে পারবে না। তবে কোনো মাসের ভগ্নাংশ ও পূর্ণ মাস হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনি কোনো মাসে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি ফেব্রুয়ারির 5 তারিখ দিচ্ছেন, তার মানে বিলম্ব সুদ এই পুরো মাসকে হিসাব করবে, পুরো মাসকে ধরতে হবে। কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর দায়ের হিসাব কিভাবে সেই দায়টা হিসাব করা হবে সেটা আমরা একটা ছোট ওয়ার্কিং এর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আমরা ধরে নিলাম মিস্টার মনির একজন পুরাতন করদাতা, 24-25 আয় বর্ষে চাকরি করে নিয়োগকর্তার নিকট থেকে মূল বেতন, বোনাস ও ভাতা সহ তিনি মোট 7,50,000 টাকা পেয়েছেন। তার জন্য অন্য কোনো আয় বা বিনিয়োগ না থাকা সাপেক্ষে, তার অন্য কোনো আয় নেই বা বিনিয়োগ নেই, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কর দিবসের মধ্যে তিনি যদি রিটার্ন দাখিল করতেন তাহলে তিনি কত কর পরিশোধ করতেন, এটা হচ্ছে প্রশ্ন। অর্থাৎ কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর দায়ের হিসাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু একটা অঙ্ক সাজিয়েছি। মিস্টার মনির একজন পুরাতন করদাতা ছিলেন। তিনি তার 24-25 আয় বর্ষে, 24-25 আয় বর্ষে, বা আপনি এভাবে চিন্তা করতে পারেন 23-24 আয় বর্ষে তার মোট আয় ছিল 7,50,000 টাকা, ঠিক আছে। তাহলে তিনি যদি কর দিবসের মধ্যে রিটার্ন সাবমিট করতেন তখন তার কর কত হতো, অথবা কর দিবস পরবর্তী সময়ে তিনি রিটার্ন সাবমিট করলে তার কর দায় কত হতো সেটা আমরা ওয়ার্কিং এর মাধ্যমে দেখি। ধরে নিলাম তিনি কর দিবসের মধ্যে রিটার্ন সাবমিট করবেন, তার প্রাপ্ত মোট আয় 7,50,000 টাকা। আমরা জানি কর অব্যাহতি প্রাপ্ত অংশ, তিনি যেহেতু বেসরকারি চাকরিজীবী, ধরে নিলাম তিনি বেসরকারি চাকরিজীবী, তার কর অব্যাহতি প্রাপ্ত অংশ 3/1, অর্থাৎ 2,50,000 টাকা 7,50,000 টাকা থেকে বাদ যাবে। তার মানে তার করযোগ্য আয় হচ্ছে 7,50,000 বিয়োগ 2,50,000 টাকা, অর্থাৎ তার করযোগ্য আয় হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে কর দায় কি করে পরিগণনা হবে? আমরা জানি একজন পুরুষ করদাতার জন্য প্রথম 3,50,000 টাকা পর্যন্ত হচ্ছে 0, পরবর্তী 1 লক্ষ টাকা হচ্ছে 5%, অর্থাৎ 5,000 টাকা, পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে 10%। কিন্তু তার আয় হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত, আমাদের 4 লক্ষ টাকা এখানে ধরতে হচ্ছে না। পরবর্তী তার অবশিষ্ট থাকে 50,000 টাকা, তার 50,000 টাকার উপরে 10% হারে তার কর আসে হচ্ছে 5,000 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি যদি কর দিবসের মধ্যে রিটার্ন সাবমিট করতেন তাহলে তিনি 10,000 টাকা কর পরিশোধ করতেন। এখন আমরা দেখে নিই তিনি কর দিবসের পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করাতে তার বাড়তি কি জরিমানা আসে বা বাড়তি কি পরিমাণ তার বিলম্ব সুদ আসবে। তার মানে তার মোট আয় ঠিকই আছে, আর এক্ষেত্রে আইন অনুযায়ী তিনি আর কোনো কর অব্যাহতির সুবিধা প্রাপ্ত হবেন না, যেহেতু তিনি কর দিবসের মধ্যে রিটার্ন সাবমিট করেন নাই। তার করযোগ্য আয় পুরোটাই এখন তার করযোগ্য আয়, অর্থাৎ 7,50,000 টাকায় হচ্ছে তার করযোগ্য আয়। তাহলে কর দায় হিসাবটা কি করে হবে? প্রথম 3,50,000 টাকা পর্যন্ত হচ্ছে 0, পরবর্তী 1 লক্ষ টাকা হচ্ছে 5%, পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে 10%, অর্থাৎ তার মোট কর আসে 35,000 টাকা। অর্থাৎ তিনি যথাসময়ে রিটার্ন দাখিল না করার জন্য তার মোট কর দায়, বেসিক কর আসলো 30,000 টাকা, 35,000 টাকা। এই 35,000 টাকায় কিন্তু শেষ নয়, এর সাথে যোগ হবে হচ্ছে তার বিলম্ব সুদ, এর সাথে যোগ হবে হচ্ছে তার জরিমানা। জরিমানা হচ্ছে 1 থেকে 5,000 টাকা, এটা আমরা এখানে লিখি নাই। জরিমানা 1 থেকে 5,000 টাকা হচ্ছে জরিমানা। অর্থাৎ তার মানে এখন কিভাবে ক্যালকুলেশন করতে হবে? আমরা যে সূত্রটা দেখেছিলাম, তার মানে তার কর অব্যাহতি প্রাপ্ত বা অন্য কোনো আয় তার বাদ যাবে না, বা অগ্রিম কর, টিডিএস কিছুই তার বাদ যাচ্ছে না। হ্যাঁ, সূত্র অনুযায়ী। সূত্রটা আবার একটু আমরা দেখি, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল ক ইকুয়াল টু খ যোগ খ মাইনাস গ। গ মানে হচ্ছে তার অগ্রিম কর, উৎস করের সমষ্টি। খ মানে হচ্ছে তার মানে নির্দিষ্ট সময়ে তিনি যদি রিটার্ন সাবমিট করতেন তখন তার কি পরিমাণ কর দিতে হতো সেটা, অর্থাৎ তিনি নির্দিষ্ট সময়ে যদি সাবমিট করতেন, অর্থাৎ তাকে এখন
25,000 টাকা তাকে কর দিতে হবে। তার মানে সেই কর থেকে তিনি যদি পূর্বে অগ্রিম দিয়ে থাকেন কোনো কর, তাহলে সেটা বাদ যাবে। তারপরে সেটা বিলম্ব সুদ হচ্ছে 2%। আপনারা দেখেছেন এই যে 0.02, এটা হচ্ছে পার্সেন্টেজ। আপনি সেভাবেও দিতে পারেন, 2% আকারেও দিতে পারেন। আর হচ্ছে 2 হচ্ছে মাসের সংখ্যা। মাসের সংখ্যাটা কেমন আমরা এখানে দেখিয়েছি। তিনি 15/1/2025 সালে তিনি রিটার্ন সাবমিট করবেন। অর্থাৎ আমরা যদি নভেম্বর ধরে নিই কর দিবস 30 নভেম্বর, তার মানে এরপরে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, অর্থাৎ 2 মাস পরবর্তীতে তিনি রিটার্ন সাবমিট করছেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার বিলম্ব সুদ আসে হচ্ছে 2 মাসে আসে হচ্ছে 1400 টাকা। অর্থাৎ তার বিলম্ব সুদ আসে। অর্থাৎ কর দিবস পরবর্তী সময়ে তার রিটার্ন দাখিল করার জন্য তার আরো বাড়তি বিলম্ব সুদ দিতে হচ্ছে 1400 টাকা। আর সাধারণ যে করটা ছিল, সঠিক সময়ে রিটার্ন সাবমিট করলে যে করটা পরিশোধ করা হতো, সেটা ছিল কিন্তু 10,000 টাকা। কিন্তু এখন কর পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করাতে তার সেই সাধারণ করটা হয়ে গেছে 35,000 টাকা। এর সাথে যোগ হয়েছে বিলম্ব সুদ। এর সাথে আরো একটা বিষয় যোগ হবে, সেটা হচ্ছে জরিমানা। বিলম্ব সুদ আর জরিমানা দুটা খাত, দুটা বিষয়। তার মানে এর সাথে আরো যোগ হবে জরিমানা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বিলম্ব সুদ এবং কর দিবস পরবর্তী সময়ের কর দায় 25,000, বিলম্ব সুদ 1,400, তার মোট কর হচ্ছে প্রদেয় করছে 36,400। এর সাথে যোগ হবে হচ্ছে তার হচ্ছে সময় মতো রিটার্ন দাখিল না করার জন্য একটা জরিমানা আছে, সেই জরিমানাটা যোগ হবে, সেটা 1,000 থেকে 5,000 টাকা। আমরা একটু কারেকশন করে দিলাম, এখানে গুণন চিহ্ন ছিল, আমরা সেটা ঠিক করে দিলাম। তার মানে এখানে হচ্ছে বিলম্ব সুদ চলে আসলো 1400 টাকা, বিলম্ব সুদ 1400 টাকা চলে আসলো। তার মানে আমরা দেখলাম যে কর দিবসের মধ্যে রিটার্ন সাবমিট করলে কি সুবিধা এবং কর দিবসের পরে রিটার্ন সাবমিট করলে কি অসুবিধা। তার মানে আমাদেরকে গভর্নমেন্টের যে নির্ধারিত দিন, সেই দিনটাকে অনুসরণ করে আমাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে। রিটার্ন দাখিল না করার জরিমানা, অর্থাৎ বিলম্ব সুদের পরেও আরো কিন্তু জরিমানা রয়ে গেছে। ধারা 266, কর দিবস বা এর পূর্বে যদি কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে উপকর কমিশনার মহোদয় উক্ত ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করে 10% হারে জরিমানা আরোপ করতে পারেন। অর্থাৎ আমরা এখানে দেখেছিলাম 36,400। তার মানে উপকর কমিশনার যদি চান, এটা 10% তিনি জরিমানা আরোপ করতে পারবেন। সেটা ন্যূনতম 1,000 টাকা হবে এবং প্রতিদিন ব্যর্থতা যদি চলতে থাকে, এর জন্য আরো অতিরিক্ত 50 টাকা হারে প্রতিদিনের জন্য জরিমানা হবে। তবে তা কখনোই 5,000 টাকা বেশি হবে না। সুতরাং আপনারা সচেতন থাকবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে, নির্ধারিত দিনের মধ্যে সঠিকভাবে আইনসম্মতভাবে, আপনি যদি আইন নিজে বুঝে থাকেন তাহলে আইনসম্মতভাবে রিটার্ন সাবমিট করবেন। আর আপনি যদি নিজে সেই দক্ষতা অর্জন করতে না পারেন, তাহলে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি রিটার্ন সাবমিট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।